হ্যালো রাফি। জি, আসসালাম স্যার। ক্লাস শুরু করে দিই তাহলে। জি স্যার, শুরু করেন। আজকে আমরা পড়বো এখানোকক্কাস গ্রানোসাস। এটা নিয়ে আমি প্যারাসাইট শেষ করে দেবো। এরপরে বাকি বাকি যে কটা থাকবে, বাকি আর বেশি নাই। সেগুলো তোমার তাপসা নেবে। আর এবং আজকে আমি মাইকোলজি শুরু করে দেবো। মাইকোলজি আশা করি 3টা লেকচারই শেষ হয়ে যাবে। এরপরে তোমার ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ওটাও 3টা লেকচারই শেষ হয়ে যাবে, বুঝছো? তারপরে তোমাদের আর 6 দিন ক্লাস নেই। হুম? তাহলে তোমাদের আশা করি ক্লাস। তোমাদের পরীক্ষা ডেট কবে হলো জানো? স্যার, ওইটা এখনো ধরে আছে যে মার্চের 15 তারিখের দিকে। আচ্ছা, দেরি আছে, এখন অসুবিধা নেই, এর মধ্যেই আমরা শেষ করে দেবো। তোমার তো ক্লাস আরো অনেক আগে শেষ হতো যদি তোমার ওই যে একবার যখন ডেট হলো, প্রথম দিকে ডেট হয়নি তখন একটা আলোচনা চলতেছিল, তখন তোমার ক্লাস বাদ দিলা। ওই সময় যদি তোমার ক্লাস বাদ না দিতে তাহলে কিন্তু ক্লাস শেষ হইতো। যাই হোক, তারপরও আমরা প্রতি বছরে কিন্তু জানুয়ারি তারিখের মধ্যে, জানুয়ারিতেই আমরা শেষ করি ক্লাস। এবারও সেই ট্র্যাডিশনটা আমরা রাখলাম, জানুয়ারিতে আমরা শেষ করে দিই। এবং তোমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। তোমার পরীক্ষা এখন হোক না হোক, কিন্তু পরে যে সময়টা পাবা পাবা তোমরা, অনেক সময় পাবা। এবং আসলে যারা ক্লাস করতেছে কষ্ট করে এখন, বেনিফিট তারাই হবা। আর যারা ক্লাস করতেছে না, তারা বুঝবে। হ্যাঁ, কারণ নতুন করতে আবার ক্লাস নেবো না, তারা বুঝবে। যাক, তাদের বল কোটে, তাদের কোটেই। তো এখনো কখন জানা, এটার হলো সিনোনিম হলো টিনিয়া অ্যাকাইনোকক্কাস। আর এটা হলো টেপওয়ার্ম, তাই তো? টেপওয়ার্মের তোমার টিনিয়ার মধ্যে কটা ছিল? টিনিয়া স্যাজারেটা, টিনিয়া সোলিয়াম, এখানোকক্কাস, তাই তো? 3টা। এটাও টিনিয়া এখানোকক্কাস বলা হয়। তো কমনলি আমরা এখানোকক্কাস গ্রানুলোসা সেটাই বলি, টিনিয়াটা বলি না। অনেক হয়তো টিনিয়া বলতেছো, বুঝবেই না। জানি রাখো, টিনিয়া এখানোকক্কাস। এছাড়া আরো বলা হয় ডগ টেপওয়ার্ম, কারণ হলো এটা ডগের মতো থাকে মেইনলি। ডগ ছাড়াও তোমার আদার ক্যানাইন অ্যানিমেলও থাকে, যার ফলে কমন নাম হলো। আর ডগের কন্ট্যাক্টে আমরা যে থাকি, এই জন্য ডগ টেপওয়ার্ম বলা হয়। এবং এটা ডিস করে হেরিডিটি সিস্ট, যার ফলে ওই অনুযায়ী নাম হলো হেরিডিটি ওয়ার্ম। এই হলো নামকরণ। আর থাকে কোথায়? এটা হলো 3টা ফর্ম আছে এটা, মরফোলজি ফর্ম। একটা হলো অ্যাডাল্ট ফর্ম, আরেকটা হলো লার্ভাল ফর্ম, আরেকটা হলো এগ। তো এই যে অ্যাডাল্ট ফর্মটা থাকতেছে তোমার হলো, অ্যাডাল্টম থাকে তোমার হলো ডগ এবং স্মল ইন্টেকশন অফ ডগ এন্ড আদার ক্যানাইন অ্যানিমেল। ঠিক আছে? লার্ভাল ফর্মটা থাকে হলো তোমার এই মানুষের মধ্যে থাকে ম্যান এবং আদার হার্বিভোরাস অ্যানিমেল, এই যে তৃণভোজী যারা, এদের মধ্যে থাকে। ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি ম্যান হার্বাস দ্য লার্ভাল ফর্ম। এদের মানুষ কিন্তু হলো ইন্টারমিডিয়েট ফর্ম। তোমরা জানছো যে কি ইন্টারমিডিয়েট হোস্ট কে? মানুষ কোনটা কোনটা? একটা হলো ম্যালেরিয়া আর সিস্ট। এই। তো এই জন্য ম্যান হার্বাস দ্য লার্ভাল ফর্ম এবং নট দ্য অ্যাডাল্ট ফর্ম পাওয়া যাবে, হুইচ ইজ ফাউন্ড ইন দ্য স্মল ইন্টেস্টাইন ডগ এন্ড আদার ক্যানাইন অ্যানিমেলস। মরফোলজি কেমন? অ্যাডাল্টমটা কেমন? এই যতগুলো টেপওয়ার্ম পাওয়া যায়, টেপওয়ার্মের ক্যারেক্টারিস্টিক্স অলরেডি তোমরা জানছো, তাই তো? এগুলো অবশ্যই জানতে হবে, পরীক্ষায় আসে। এবং যতগুলো টেপওয়ার্ম আছে তার মধ্যে সবচেয়ে হলো স্মল, হলো স্মলেস্ট, সবচেয়ে হলো এই
Echinophoccus grandis সাইজ কত 3 to 6 মিলিমিটার, অনেক ছোট, 3 to 6 মিলিমিটার। পার্ট কি আমরা টেপওয়ার্মের সাধারণত জানি যে 3টা রিজনে বিভক্ত, তাই তো? হেড, নেক এবং ট্রাঙ্ক, হ্যাঁ তাই তো? এবং হেডকে বলা হয়তো কি স্কলেক্স, নেক আর বডি বা ট্রাঙ্ককে বলা হয়তো স্ট্রোবিলা, হ্যাঁ তাই তো? এটা জানতাম না আমরা। তো ঠিক এখানেও তোমার হেড থাকবে যেটাকে বলে স্কলেক্স, নেক থাকবে এবং স্ট্রোবিলা। এখন এই হেড, এখন এই স্ট্রোবিলা দিয়ে শুরু করি। স্ট্রোবিলার ইয়েটা কেমন দেখো, স্ট্রোবিলা বা এবং আরেকটা তোমরা জানছো যে স্ট্রোবিলা বা ট্রাঙ্কটা কয়েকটা সেগমেন্টে বিভক্ত, তাই তো? কিন্তু তোমার কয়েকটা সেগমেন্টে বিভক্ত এবং এখানে কয়েকটা সেগমেন্ট আছে দেখো, 3টা সেগমেন্ট ইউজুয়ালি থাকে, অকেশনালি 4টে থাকতে পারে। এবং ফার্স্ট সেগমেন্ট ইজ ইমম্যাচিউর, সেকেন্ড সেগমেন্ট ইজ ম্যাচিউর এবং লাস্ট ওয়ান শেষেরটা। এবং আর যদি 4 নম্বরটা থাকে তাহলে এই দুটো হলো গ্র্যাভিড, ঠিক আছে? গ্র্যাভিড এবং এটা বিগেস্ট, ঠিক আছে? এই হলো তোমার হলো স্ট্রোবিলা হেড। তারপর হলো নেকটা আসো, নেকটা কিন্তু শর্ট এবং থিক। আর স্কলেক্স হেডে কি থাকে, বেশ 4 সাকার এবং প্রট্রুসিবল রস্টেলাম উইথ 2 সার্কুলার রস অফ হুক। রস্টেলাম মানে কি? রস্টেলাম মানে কি? এই যেমন কি এই আমাদের দাঁত দিয়ে থাকে, দাঁতের পাটিগুলো, এগুলোই তো নাকি? এগুলো থাকে তোমার 2 রো হুক থাকে। আমরা জানি যে টেপওয়ার্মে সাকার থাকবে, হুক থাকবে, তাই তো? এখানেও তেমনই সাকার থাকে এবং হুক থাকে। সাকার থাকবে 4টা এবং হুক থাকে 2 সারি হুক থাকে। কার মধ্যে থাকে? এই রস্টেলামে থাকে। আমরা একটু ফিগারে দেখি। এই ফিগারটা দেখো, প্রথম হলো হেড, তাই তো? হেড, তারপর হলো নেক, হ্যাঁ, এবং তোমার হলো স্ট্রোবিলা বা ট্রাঙ্ক। হেডকে বলা হচ্ছে স্কলেক্স, হ্যাঁ। স্কলেক্স কি থাকে? 4টা তোমার হলো হুক থাকে এবং রস্টেলাম, এই যে এখানে রস্টেলাম এটা, এবং এখানে 2 পাটি হুক থাকে, হ্যাঁ ঠিক আছে? তাহলে 4টা সাকার এবং 2 সারি হুক থাকে। আর এই নেকটা হলো শর্ট এবং থিক নেক। তারপর তোমার হলো এই যে ট্রাঙ্ক, বডি ট্রাঙ্কে বলা হতো স্ট্রোবিলা। স্ট্রোবিলাতে কয়টা সেগমেন্ট থাকে? 3টা, ইউজুয়ালি 3টা সেগমেন্ট থাকে, কখনো ওকেশনালি 4টা থাকে। তো ফার্স্টটা হলো ইমম্যাচিউর, সেকেন্ডটা হলো ম্যাচিউর, আর লাস্ট ওয়ান যে থার্ড সেগমেন্টটা আর যদি ফোর্থ সেগমেন্টে থাকে, এগুলো হলো গ্র্যাভিড এবং সবচেয়ে বড়, লার্জেস্ট। আরেকটা ফিগার দেখো, ঠিক আছে? হেড, নেক, তারপরে সেগমেন্ট 3টা। দেখো তো এখানে আরো ভালো যাচ্ছে না? এখানে সাকার থাকবে, হুক থাকবে, তারপর 2 পাটি র থাকে, ভিতরে আছে, অত ভালো বোঝা যাচ্ছে না। তারপর তোমার নেকটা শর্ট এবং থিক, তারপর সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্ট ম্যাচিউর, সেকেন্ড ম্যাচিউর, তারপর লাস্টটা দেখো অনেক বড় না? এটা হলো গ্র্যাভিড, লার্জেস্ট এবং গ্র্যাভিড। এই হলো তোমার হলো অ্যাডাল্ট ধর্মের হলো ফিগার। তারপরে একটা কেমন পাওয়া যায় দেখো, একটা হলো শেপটা ওভারহেড শেপ, এবং আদার টিনিয়া যেগুলো আছে ওই তাদের মতোই। এটা একটা অতটা আমরা ধরি না, তো পড়া বোঝার জন্য এটা একটু পড়তে হবে, বড় একটু। সাইজ অত জানা প্রয়োজন নেই, 32 থেকে 36 মাইক্রন, আর হলো লেন্থ আর ব্রেথ হলো 25 থেকে 32। এই জন্য বলা হচ্ছে ওভারহেড, প্রায় নিয়ারলেস কি সমান, তাই না? এবং এর মধ্যে থাকে কি হেক্সাগান এমব্রায়ো থাকে, এবং এমব্রায়োর মধ্যে থাকে 3 পেয়ার অফ হুকস থাকে।
এবং এই একটাই হলো ইনফেক্টিভ টু কাকে করবে, ম্যান এবং আদার হার্বিভোরাস অ্যানিমেল, যেমন হলো ক্যাটল, শিপ, এগুলোতে ইনফেকশন করে। কিভাবে ইনফেকশন করে সেগুলো পরে আসতেছি আমরা। তারপরে আসে তোমার হলো লার্ভাল ফর্ম। এই লার্ভাল ফর্মটা হলো কার মধ্যে থাকবে, ইন্টারমেট হোস্টের মধ্যে, তাই তো। এবং এই লার্ভাল ফর্মটাই তোমার করবে হাইড্রেটেড সিস্ট। হ্যাঁ, তাহলে এখানে তো দিস ফাউন্ড উইদিন দ্য হাইড্রেটেড সিস্ট ডেভেলপিং ইনসাইড দ্য ইন্টারমেট হোস্ট। তাহলে এটা হাইড্রেটেড সিস্ট করে এবং এই হাইড্রেটেড সিস্টের মধ্যেই লার্ভাল ফর্মটা থাকে, ঠিক আছে। এবং এখানে থাকে তোমার স্কলেক্স থাকে, এবং এটা তোমার ওই সিস্টেমের মধ্যে কেমন করে থাকে, এটা জাস্ট একটা ভেসিকুলার বডি এবং ভেসিকুলার মধ্যে এটা ইনভেজানেশন থাকে, মানে কি ভিতরের দিকে আবৃত থাকে, তাই না। ইনভেজানেশন উইদিন ভেসিকুলার বডি। এই ভেসিকুলার বডির মধ্যে তোমার স্কলেক্স থাকবে, এগুলো থাকবে। তারপরে দেখো যখন এটা এই লার্ভাল ফর্মটা যখন ডেফিনিট ফার্স্টের মধ্যে প্রবেশ করলো, the scolex with four sucker and rostral hooklets become evaporated, তখন কি বাইরে দিয়ে চলে গেল এবং ডেভেলপস ইনটু অ্যাডাল্ট ফর্ম। এটুকু জানা রাখো। লাইফ সাইকেল যেহেতু দুইটা হোস্ট অলরেডি আমরা জানছি, তাহলে লাইফ সাইকেলও দুইটা হোস্টের মধ্যে। এবং হোস্ট কে আছে, ডেফিনেটলি হোস্ট হলো ম্যান, সরি ডগ এবং আদার ক্যানাইন অ্যানিমেল। এবং ডগ ইজ দ্য অপটিমাম হোস্ট। ডগ, উলফ, ফক্স, জ্যাকেল, এগুলো হলো ডেফিনিট হোস্ট। ডগ ইজ দ্য অপটিমাম ডেফিনিট হোস্ট। এবং অ্যাডাল্ট lives in the small intestine of this animal who discharge a large number of eggs in the feces. এই অ্যাডাল্ট কি করবে, স্মল ইন্টেস্টাইনে এগ পারবে, ঠিক আছে। আর ইন্টারমিডিয়েট হোস্টকে ম্যান এবং আদার হার্বিভোরাস অ্যানিমাল, তৃণভোজী প্রাণী যারা। এবং শিপ ইজ দ্য অপটিমাম হোস্ট, অপটিমাম ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে কি ম্যান, তারপর শিপ, পিগ, ক্যাটল, হর্স, গোট এন্ড ম্যান। শিপ অ্যাপিয়ার্স টু বি অপটিমাম ইন্টারমিডিয়েট হোস্ট। এবং এই ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে কি হবে, লার্ভাল স্টেজ ফার্স্ট ইন দিস অ্যানিমেল এন্ড গিভ রাইজ টু হাইড্রেটেড সিস্ট। এই হলো তোমার ডেফিনিট হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্ট। লাইফ সাইকেল কি, একটা ডেফিনিট হোস্ট বেশ করে, যেমন ডগ কি করবে, প্রথম করবে এগস আর ডিসচার্জ উইথ দ্য ফিসেস অফ দ্য ডেফিনিট হোস্ট। ডিবেট করার সময় এগও পাস হচ্ছে, তাই তো। তারপর একটা কোথায় গেল, কুকুর, সাপোজ কুকুর কি করবে, যেখানে সেখানে পায়খানা করে, তাই তো। মাঠে পায়খানা করতেছে, তার কোনো মানে ইয়ে নেই, সেখানে মনে পায়খানা করলো, সেখানে স্টুল সঙ্গে ইয়ে হলো। এখন মনে করো গরু, ছাগল, এগুলো কি ঘাস খেয়ে মাঠে চড়াচ্ছে, তাই তো। ঘাসের সঙ্গে মনে করো সেই একটা তারা খেয়ে ফেললো, হ্যাঁ, তখন তারা ইনফেক্টেড হয়ে গেল। আবার মানুষ কি করে, আমরা কি খেলাধুলা করি না, খেলাধুলা করি, তখন যদি খেলাধুলা করে তাদের সঙ্গে টাচ করলে কি তাদের মধ্যে এক থাকে, হ্যাঁ, ওই একটা আমাদের মধ্যে শরীরের মধ্যে আসে, তাহলে আমরা ইনফেক্টেড হয়ে যাবো, এটাই বলা আছে। দিস ইজ সলিড বাই দ্য ইন্টারমিডিয়েট হোস্ট শিপ, যেমন শিপ and other domestic animals while grazing in the field, মাঠে যখন ঘাস খেয়ে চলে বেড়াচ্ছে তখন তারা ইনফেক্টেড হলো। and also by man কখন হবে, particular children due to intimate handling of infected dogs। আমরা মোড অফ ইনফেকশনটা পরে আবার আসতেছি। তাহলে ইন্টারমিডিয়েট হোস্ট ইনফেক্টেড হলো, ইনফেক্টেড হওয়ার পর কি হবে দেখো, সবাই চলে গেল ডিউডোনামে, এবং এখানে হেক্সাগান এমব্রায়ো ডেভেলপ করলো আর হ্যাশড আউট। হেক্সাগান এমব্রায়ো আসলো, ডিউডোনামে গেল, এমব্রায়ো ডেভেলপ করলো। এখন এই এমব্রায়োটা কি করবে, এমব্রায়ো তখন করবে কি, both their way through the intestinal wall and into the portal vein। ইন্টেস্টাইন দ্বারা
পাস করে সেখানে তোমার পোর্টাল ভেনে প্রবেশ করলো। আর পোর্টাল ভেনে যদি প্রবেশ করে তাহলে কোথায় যাবে? লিভারে যাবে, তাই তো? পোর্টাল তখন যাবে লিভারে। Limbago are carried to the liver and to be arrested in the sinusoid capillaries, এবং লিভার অ্যাক্টস as the ফার্স্ট ফিল্টার, এবং সেইখানে তোমার পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে গেল লিভারে। এবং লিভারে যে সাইনোসয়েড ক্যাপিলারি আছে এখানে তারা থাকবে, এখানে কিছু ধরে রাখবে, বুঝছো? এই জন্য লিভারকে বলা হয়, লিভারে এটাকে বলে ফার্স্ট ফিল্টার বলা হয়, অ্যাক্ট এজ দ্য ফার্স্ট ফিল্টার। এরপর লিভার থেকে তোমার যাবে হলো পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে তোমার লাংসে। সাম ইমরাও লিভারে কিছু থাকনি হলো, আটকায় রাখলো, এরপরেও কিছু সাম ইমরাও মে পাস থ্রু দ্য হেপাটিক ক্যাপিলারিজ ইন্টার দ্য পালমোনারি সার্কুলেশন and filter out the lungs, এবং lungs acts as the second filter। লাংস এখানে সেকেন্ড ফিল্টার হিসেবে কাজ করবে। এখানে কিছু আটকায় গেল, ঠিক আছে, আটকায় গেল। তারপরেও দেখো আবার যখন পালমোনারি সার্কুলেশন চলে গেল তখন এখান থেকে তোমার চলে যাবে একবারে জেনারেল সার্কুলেশন চলে গেল। ফিউ এমব্রায়ো মে পাস দ্য পালমোনারি ক্যাপিলারি ইন্টার দ্য জেনারেল ব্লাড সিস্টেম এন্ড লোজ এন্ড ভেরাস অর্গান। যখনই পালমোনারি ক্যাপিলারি চলে গেল, জেনারেল সার্কুলেশন চলে গেল, তখন ডিফারেন্ট ভেরাস অর্গানে তখন চলে যাবে, এবং অর্গানে যখন চলে যাবে সেইখানে গিয়ে তারা তৈরি করবে তখন হাইড্রেটেড সিস্ট, ঠিক আছে। whenever the embryo settles it forms a hydrated cyst, the young larva being transformed into a hollow bladder, ঠিক আছে। এবং এই সময় দেখা যাবে জাস্ট ড্রপস অফ ওয়াটার, একটা পানির বিন্দুর মতো তখন থাকবে, ঠিক আছে। তাহলে এই তোমার হাইড্রেটেড সিস্ট তৈরি করলো। তাহলে এরপরে এইখানে তোমার কি করবে, এই ওয়াটারের যে ভেসিকুলার বডি হলো ব্লাডার, এর ভিতর দিয়ে দিয়ে তখন আস্তে আস্তে তৈরি হবে তোমার গুড ক্যাপসুল তৈরি হবে এবং স্কলেক্স তৈরি হবে। স্কলেক্স মানে স্কলেক্স ডেভেলপ। এই যে মানুষ ইনার সাইড অফ সিস্ট গুড ক্যাপসুল উইথ নাম্বার অফ স্কলেক্স আর ডেভেলপ। এখন এটা মেসোস সিস্ট হলো। এখন এই সিস্টটা যদি অন্য কেউ খায়, যেমন ধরো এই যে গরু ছাগল এগুলো যদি মারা যায়, তাহলে কুকুর বা তোমার আদার ক্যানাইন অ্যানিমেল কি তাদের খেয়ে ফেলবে। অথবা তোমার মনে করো গরু ছাগল এই যে কষায়টা কাটতেছে বা বাড়িতে তোমার কাটো, তাই তো? কুকুরকে তোমার কি ভাগ কিছু দাও না? দাও তো। তো কুকুর যদি ওই মাংসটা খেয়ে ফেলে ইনফেক্টেড, ওর মধ্যে ইন্টারমেন্ট সিস্ট আছে, তাহলে কুকুর ইনফেক্টেড হয়ে গেল। ওই 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 জিনিসটা বলা আছে, দেখো। দিস ফার্টাইল হাইড্রেটেডস when ingested by the dog are capable of growing into adult form in about 6 to 7 weeks time in the intestine। এইখানে তারা অ্যাডাল্ট রঙে তারা তৈরি হলো। আর অ্যাডাল্ট রঙে হয়ে গেল তখন গ্র্যাভিটুয়াল কি ডিসচার্জ এগ, এবং এগটা আবার কি করবে, ফিসেস যা পাস হবে আবার এবার সাইকেলটা রিপিট করতে থাকবে। এই হলো তোমার হলো লাইফ সাইকেল। ফিগারটা আমরা দেখে নেই, দেখো। এই যে কুকুর বাবা যে দেখো, আমাদের কুকুর বাবা যে কি করতেছে দেখো, ডিফিকেট করতেছে, তাই তো? ডিফিকেট করতেছে যখন করে তখন, এবং ডিফিকেট করার ওর তো কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, তাই না? নির্দিষ্ট সময় নাই, যখন তখন পায়খানা করবে এবং যে কোনো জায়গায় পায়খানা করবে, তাদের কোনো ট্যাক্স লাগে না নাকি? যেখানে যেখানে পায়খানা সেখানে পায়খানা করবে, সেটা পথে ঘাটে হোক বা তোমার ওই যে মাঠ হোক, পায়খানা করলো। এখন পায়খানা করলো, এখন গরু তোমার মনে করো গরু ছাগল এগুলো তো তোমার মনে করো ঘাসে মাঠে ঘাস খাচ্ছে, ঠিক আছে। ঘাস খাওয়ার সময় কি করলো, সেখানে তোমার ওই যে পুকুরের এগ আছে, ওখানে এগুলো আছে, পুকুরের এগ তো না, তোমার ওই যে লার্ভার এই যে এখানে যে এগ আছে ওরা খেয়ে ফেললো, তাহলে সে ইনফেক্টেড হয়ে গেল। হ্যাঁ, আবার কুকুর যখন পায়খানা করে তখন একটা তোমার খেয়াল করছো কিনা, কুকুর যখন পায়খানা করে তখন একটা পায়খানা করা হয়ে গেল একটা গাছ হয়ে যায়, একটা দেয় না, দেখছো কি? হ্যাঁ, হ্যালো, জি স্যার। একটা গাছ হওয়া দেয়, তাই না? গাছ হওয়া যখন দেবে তখন কি কি করবে, তখন ওই যে একটা তখন তোমার তার গোড়া বড়িতে কিন্তু মিক্সড হয়ে গেল। হুম,
গোটা বডিতে মিক্সড হয়ে গেল। তাহলে এই যে একটু ওকে যদি কেউ আদর করে, ওর সঙ্গে খেলাধুলা করে, আমরা কুকুর তো কি পালন করি, তাই তো? কুকুর তো আমরা সঙ্গী, হ্যাঁ? তাহলে সে আমরা ইনফেক্টেড হয়ে গেলাম। হুম? ওই একটা মনে করো হাতে আমার টাচ হলো, আর ওই হাত দিয়ে আমরা খাবার খাচ্ছি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না করে, তাহলে আমরা ইনফেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে? গোপাল ভাড়ের কিচ্ছু জানো? ওই যে গোপাল ভাড়ের কিচ্ছু জানো পায়খানা করার? হ্যাঁ, গোপাল ভাড় কে কে ভালোবাসে বেশি? গোপাল ভাড় কে কেমন ভালোবাসে? এই কিচ্ছু জানো? এটা পড়িও, বুঝছো? হ্যাঁ, হ্যালো, কি ছাত্র কথা বলতেছে কেন? জি जी सर না, এই গল্পটা জানো কি না? গোপাল ভাড় जी এবং सर জি স্যার, শুনতে পাচ্ছি তো। রাজা কৃষ্ণচন্দ্র, তাই তো? ওই ক্ষেত্রটা পড়িও, তাহলে বুঝবা যে ডিবেট করা যে কি মজা। এই কুকুরও সে মজা হবে, বুঝছো? सर যাই হোক, देखছি सर এটা দেখছো না? আচ্ছা, তারপরে দেখো এখানে কি হলো, আমরা ইনফেক্টেড হইলাম। ইনফেক্টেড হওয়ার পরে একটা কি হলো, ডাইরেক্ট তোমার স্টোমাক পাস করে চলে গেল তোমার হলো ডিউডেনামে চলে গেল। এখানে একটু এই যে দেখো কাউ এর ডিউডেনামে চলে গেল। ডিউডেনামে যখন গেল সেখানে ডাইজেস্টিভ জুইসটা ওর উপরে কাজ করবে। একটা তখন এক্সেলটা ভেঙে দিল, তখন হেক্সাগন ডিম্ব তখন হ্যাসিং করলো, ডেভেলপ করলো। তারপরে হেক্সাগন ডিম্বটাও তখন কি করলো, হেক্সাগন ডিম্বটাও তখন কি করলো, সেখানে তোমার ওই যে গাট ওয়াল পাস করে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে গেল কোথায়? লিভারে। হ্যাঁ, তাই তো, লিভারে। এবং লিভারের যে স্থানীয় ক্যাপিলারি সেগুলো সেগুলো থাকবে, ভালো কাজ করবে, ওরা থাকবে, ফাস্ট ফিল্টারিং হবে, ওখানে কিছু আটকায় দিল। আবার কিছু তোমার ইমব্রায়ো চলে গেল কোথায়? পালমোনারি সার্কুলেশন চলে গেল, হেপাটিক সার্কুলের মাধ্যমে চলে গেল পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন যখন চলে গেল, সেখানে লাংস তখন সেকেন্ড ফিল্টার হিসেবে রাখতো, সেখানে কিছু অ্যারেস্ট হলো হলো আবারও কিছু ইমব্রায়ো করলো কি তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল। আর সিস্টেমিক সার্কুলেশন যখন চলে গেল, তখন গোটা বডিতে যত অর্গান, সব অর্গানে তোমার ডিসেমিনেটেড হলো, এবং সেখানে গিয়ে করবে কি তোমার হাইড্রেটেড সিস্ট করলো। এবং প্রথম যে হাইড্রেটেড সিস্ট হয় সেটা কি, জাস্ট লাইক এ ড্রপ অফ ওয়াটার, হ্যাঁ, ড্রপ অফ ওয়াটার। এবং তার সঙ্গে, এবং ওটা একটা ভেসিকুলার বডি। পরে কি হবে, ওই ভেসিকুলার বডি থেকে তোমার হবে, এবং ওটা কি ইনভেজানেশনে থাকে, তাই তো? এবং ভিতরে তখন আস্তে আস্তে কি হবে, এই তোমার গ্রুট ক্যাপসুল তৈরি হবে। এই যে এগুলো গ্রুট ক্যাপসুল, স্কলেক্স, এই যেগুলো স্কলেক্স এগুলো, এবং বাইরে এই যে আবরণটা হলো ক্যাপসুল, গ্রুট ক্যাপসুল, স্কলেক্স ডেভেলপ হলো। এখন তোমার হাইড্রোসিস্ট তৈরি হলো বিভিন্ন অর্গানে। এই সময় মনে করো এই যে কুকুর, তোমার এই যে গরু ছাগল এগুলো যে মারা যায়, ঠিক আছে, তাহলে ওই তোমার ডগ এবং আদার ক্যানাইন অ্যানিমেল তাদের মাংসটা খাচ্ছে, তাহলে সে ইনফেক্টেড হয়ে গেল। অথবা আমরা যে মনে করো আগে যেটা বললাম যে যেখানে কসাইরা গরু ছাগল এগুলো কাটে, জবাই করে, মাংসের কিছু অংশ ওদেরকে ওই কুকুর আশেপাশে থাকে, ওদেরকে কিছু অংশ ভাগ দেয়, তাই তো? তাহলে ওইভাবে তারা ইনফেক্ট হচ্ছে। হ্যাঁ, হয় দেখা যায় যে ছাগল খাচ্ছে, এই যে এগুলো অ্যানিমেল কার্কাস, হ্যাঁ, এগুলো তারা খাচ্ছে, খাওয়ার পর সে ইনফেক্টেড হয়ে গেল। ইনফেক্টেড হওয়ার পরে তার এখানে সে আবার আহ সেখানে তখন আবার তোমার কি হচ্ছে, সেগুলো তোমার অ্যাডাল্ট জন্ম হচ্ছে, এবং সেক্সুয়াল মেসেজ যখন হয়ে গেল, আবার তোমার এক এক পাস হলো দিন স্টোন, এই সাইকেলটা তোমার পাস হবে। এই হলো তোমার লাইফ সাইকেল। ওকে, এখন হলো ডেড ইন ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলা হয়, এটা আমরা ভাইভাতে অনেক সময় ধরা হয়। ডেড ইন ইন্টারমিডিয়েট হোস্ট, এটাকে ম্যানেজ হলো ডেড ইন ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলা হয়। দেখো, ইট মিনস দ্য হোস্ট হুইচ ইট ইনফেক্টেড ওয়ান্স নেভার ট্রান্সমিট দ্য এজেন্ট টু আদার। সে ইনফেক্টেড হলো, সেখানে হাইড্রেট সিস্ট হলো, কিন্তু সে
ট্রান্সমিট আদার এজেন্টকে এসে ট্রান্সমিট করবে না। যেমন তোমার ধরো এই গরু ছাগল এগুলো কি হলো, হাইড্রোসিস্ট হলো, এবং এগুলো যখন মারা গেল বা আমরা যখন তাকে কাটার সময় ভাগ দিচ্ছি কুকুরকে, তখন সে ইনফেক্ট হচ্ছে। কিন্তু মানুষের মাংস খাওয়ার কি কি সৌভাগ্য কুকুর বা তোমার ওই যে আদার ক্যানান অ্যানিমেলের কি সৌভাগ্য হয়? তাদের খেতে পারবে না, তাই তো? কারণ হলো কি, মুসলিমরা কি করে, কবর দেয়, সেখানে তো তোমার কুকুর বা অন্য প্রাণী যাইতে পারবে না। আর হিন্দুরা কি করে, পুড়ে দেয়, তাই তো? বৌদ্ধ ওরাও কিন্তু তোমার কি কবর দেয়, তাই না? খ্রিস্টান ওরা কবর দেয়। আচ্ছা, বৌদ্ধরাও কিছু যেমন বৌদ্ধরা কি করে, চীনে কি করে, যেমন চীন, বৌদ্ধরা ওরা সম্ভবত কি পুরাই দেয় না নাকি? ওরা সম্ভবত পুরাই দেয় সম্ভবত মনে হয়। তো এখন মনে করো পুরাই দেখ বা কবর দেখ, যেটাই হোক না কেন, তখন তো তোমার মাংস খাওয়ার তো তার খাইতে পারবে না। তাহলে কি সে ট্রান্সমিট করতে পারবে? করতে পারবে না। এই জন্য ম্যান 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 হলো ডেড ইন ইনফেক্টেড। তাহলে এ হলো কি, ইট মিনস দ্য হোস্ট হুইচ ইফ ইনফেক্টেড ওয়ান্স, একবার ইনফেক্টেড যদি হয়, নেভার ট্রান্সমিট টু দ্য টু আদার। সে এ হলো কিন্তু ট্রান্সমিট সে করতে পারবে না। কেন করবে না সেটা দেখো। ম্যান ইজ কল ডেড ইন ইন্টারমিট হোস্ট অফ, এখানে কখন বিকজ when man is infected, the cyst is formed in different tissue. Man infected হলো different টিস্যুতে cyst form হলো। ভালো কথা। এরপরে কি হলো, in order to complete its life cycle, the cyst must be ingested by dogs, frogs, etc. ঠিক আছে? But it is not possible as there is least chance to ingest human tissue by other animals. হ্যাঁ, এখন এই জন্য খেয়াল রাখবা যে সিস্ট কিন্তু ওই যে মানুষের শরীরে যে ডেভেলপ করলো বা তোমার ইন্টারমিডিয়েট হোস্টে ডেভেলপ করলো, সিস্ট থেকে ও যদি ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে না যায়, তাহলে কিন্তু সে অ্যাডাল্ট ওয়ার্ম কখনোই তৈরি হবে না। হ্যাঁ, সেখানে সিস্ট ওই সিস্ট হিসেবে থাকবে। ঠিক আছে? যেমন আমরা তোমার ওই যে ওসেডিয়াসিস, ওসেডিয়া ব্যানকপ্টি, ওখানে কি বললাম যে থার্ড লার্ভা যদি মনে করো ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে প্রবেশ না করে 70 ডেজ পরে তারা এমনিতে মারা যাবে, তাই না? জি স্যার। ঠিক ঠিক এইরকম এটা কিন্তু তোমার যদি এটা মারা যাবে না, হাড়ের সৃষ্টি সে থেকেই যাবে, কিন্তু এটা আবার মারা যাবে না, কিন্তু সে সে তোমার ইন্টারমিডিয়েট হোস্ট হবে না, সরি তোমার অ্যাডাল্ট স্টেজে আর যেতে পারবে না, সে সিস্ট হিসেবে থাকবে। আর সিস্টের মধ্যে থাকে লার্ভাল স্টেজটা থাকে, তাই তো? ওই লার্ভাল ফর্মে থাকবে, এবং মানুষের মাংস যাতে অন্যরা খাইতে পারতেছে না, যা বলে সে ট্রান্সমিট করবে না। এটাই হলো তোমার ডেড ইন ইন্টারমিডিয়েট হোস্ট। প্যাথোজেনিসিটি কি? এই যে অ্যাডাল্ট যে তোমার এই যে ডগের মধ্যে থাকতেছে, তাদের কোনো সমস্যাই করবে না। The adult worm of Echinococcus in dogs do not cause mass inconvenience. তেমন কিছু সমস্যাই করবে না। সমস্যা যতটুকু কিছু করবে আমাদের এই লার্ভাল স্টেজটা গেল, এই যে হাইড্রেট সিস্ট তৈরি করলো। The larval worm of Echinococcus in man causes unilocular hydrated disease. এখন হাইড্রেট ডিজিজ হলো, সমস্যাটা কি হবে দেখো, কিভাবে হবে। আর এটা হওয়ার আগে মোরব ইনফেকশনটা কি? The eggs in the dog fishes are ingested by man. এই যে eggs in dog fishes, আমরা কিন্তু যেমন তোমার অ্যাসকেস কমপ্লিকয়েড, ইন্টারভেল, ভার্মিকুলারিস, এগুলো কি হলো, আগে তোমার ডেভেলপ হবে, তাই তো? হ্যাঁ, অ্যাঙ্কালোফোনিডুয়ালি, এগুলো কি হলো, তোমার হলো সয়েলে গেল, সেখানে ডেভেলপ হলো। অ্যাঙ্কালোফোনিডুয়ালি মধ্যে কি ফালিফর্ম লার্ভা হচ্ছে, তারপরে মানুষের শরীরে প্রবেশ করতেছে। অ্যাসকেস কমপ্লিকয়েড কি হচ্ছে, ওখানে তোমার র্যাপিড লার্ভা হলো, তারপরে আমরা খাচ্ছি, তারপরে ইনফেক্ট হচ্ছে। আর তারপরে ইন্টারভেল ভার্মিকুলারিস কি হচ্ছে, এই যে পেরিয়াল স্কিনে তোমার ডিম পারলো, ওখানে তোমার অক্সিজেনের উপস্থিতিতে ওখানে তোমার হলো ডেভেলপ হলো। তারপরে সেটা তোমার তোমার কি শ্বাসের মাধ্যমে কন্ট্যাক্ট হোক বা ইনজেকশন হোক বা ওয়াটার ইনফেকশন হোক বা লিকুইড ইনফেকশন হোক, হয়ে তোমার বডিতে চলে আসে, ইনফেক্ট হচ্ছে, তাই তো? কিন্তু এখানে কিন্তু ওই যে ডগের সঙ্গে যে একটা আসে, এটা কিন্তু তোমার ডেভেলপ হওয়ার প্রয়োজন, এটা ডাইরেক্টলি তার
এই জন্য ইনফেক্টিভ ফর্মের নাম হলো এক্স ইন ডগ ফিসেস। ঠিক আছে, এইটা খেয়াল রাখবা, এক্স ইন দ্য ডগ ফিসেস। ডগ যে স্টুল ডিফিউজ করবে তখন যে স্টুলটা তোমার একটা বাস হবে, ওরাই তোমার ইনফেকশন করবে। এখন এই এক্স ইন ডগ ফিসেস আর ইনজেস্ট মাইন্ড ব্যাড কি হইতে পারে? একটা হলো যে মনে করো ওই আমি বারবার বলতেছি, জেনারেশন পায়খানা করলো, এখন ধরো আমরা কে মানুষ কে হচ্ছি, এই যে পরে মনে করো আমরা সবজি খেতে, ওরাও তো পছন্দ করে তাই না, ওখানেও তোমার ডিবেট করলো। এখন ওই সবজিটা আমরা খাচ্ছি, বা সেটা আন্ডার কুক হোক বা আনকুক হোক, যেমন সালাদ আমরা খাচ্ছি, ওটাই খাই, তাহলে কি হবে? আমরা ইনফেক্টেড হয়ে যাবো, তাই তো। তারপরে এই যে আমরা গরু কুকুর আমরা কি পালন করি, তাই তো, সাথী হয় কুকুর, বেশ করে বাচ্চাদের হয়, তাই তো। গ্রামাঞ্চলে বাচ্চারা সাথী হয়, কিন্তু শহরে কিন্তু খেলার সাথে সবারই হয়, অ্যাডাল্টরও হয়, তাই না? একই বেডে ঘুমাচ্ছে, একই থালায় খাচ্ছে, খাচ্ছে না, আদর করতেছে, এবং একই প্লেটেই খাচ্ছে, এরকম হয় কিন্তু। তাহলে সেটা ইনফেক্ট হচ্ছে। তো সেই জিনিসটা দেখো, বাই একটা কি বাই বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট, যেমন কি হ্যান্ডেলিং আর ফন্ডিং। ফন্ডিং মানে কি? আদর করা। হ্যান্ডেলিং অথবা ফন্ডিং উইথ ইনফেক্টেড ডগ। হ্যাঁ, তারপর হলো বাই অ্যালাউইং দ্য ডগস টু ফিড ফ্রম দ্য সেম ডিশ, একই পাত্র তোমার খাচ্ছে। তারপর কি হচ্ছে? বাই টেকিং আনকুকড ভেজিটেবলস অর আন্ডারকুকড ভেজিটেবলস কন্টামিনেটেড উইথ ইনফেক্টেড ক্যানাইন ফিশেস। হ্যাঁ, এই তিন প্রসেসে আমরা ইনফেকশন, মোড অফ ইনফেকশন হবো। তাহলে এই প্যারাসাইটের মধ্যে কিন্তু তোমার ইনফেক্টেড ফর্ম, মোড অফ ট্রান্সমিশন, এগুলো অবশ্যই ভালো করে তারপরে এই যে তোমার হলো হোস্ট, মানে হোস্টকে, মানে প্রাইমারি ডেভিড হোস্টকে, ইন্টারমিডিয়েট হোস্টকে, এগুলো অবশ্যই ভালো করে জানতেই হবে কিন্তু। তারপরে এখন দেখো প্যাথোজেনের সাথে, এখন তোমার ইনফেক্টিভ এজেন্ট কি? এক্স ইন দ্য ডগ ফিস, আগেই বলছি, শুধু এইটুকু জানো। আচ্ছা, এখন হলো হাইড্রেটিস সিস্ট। এটা এখন তোমাদের পরীক্ষা আসে, হোয়াট ইজ হাইড্রেটিস সিস্ট, এর কম্পোজিশন কি, এটার প্যাথোজেনেস কি কি, এগুলো সব কি আসে। হাইড্রেটিস সিস্ট কে করে? লার্ভাল ফর্মটাই তো। The larval form of Echinococcus granulosus in man causes unilocular hydrated cyst. এটা হলো ডেফিনেশন, বা অন্যভাবে বলতে পারো, the larval form of Echinococcus granulosus in man causes unilocular cyst. It is called hydrated cyst. এইভাবে বলতে পারো, ঠিক আছে। এই ডেফিনেশনটা এটা হয়ে তোমাদের রিটেন পরীক্ষা আসে। এখন এইটার স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচার হলো দুইটা লেয়ার আছে এবং একটা বডি ক্যাভিটি আছে। ইউনিলকুলার কি? একটাই ক্যাভিটি আছে, ইউনিলকুলার। তো এখানে দেখো সেল ওয়াল আছে, এবং তোমার হলো বডি, সেল ওয়াল এর মধ্যে হলো দুইটা লেয়ার আছে। আউটার লেয়ারটাকে বলে আউটার কিউটিক্যাল লেয়ার বা অ্যাক্টোসিস্ট, আর হলো ইনার জার্মিনাল লেয়ার অর অ্যান্ড্রোসিস্ট। আউটার কিউটিক্যাল লেয়ার এখানে কি? ইট ইজ এ ল্যামিনেটেড হাইল্যান্ড মেমব্রেন। এটা একটা মেমব্রেনাস লেয়ার, হাইল্যান্ড দিয়ে গঠিত, এবং খালি টু বি নেকেটাই, the actress has the appearance of white of a hard boiled egg. এই ডিম যদি অর্ধ সিদ্ধ করো, হুম, অর্ধ সিদ্ধ না, ডিম সিদ্ধ করা করে উপরের সাদা অংশটা ঠিক ওই রকম দেখা যায়, যে হোয়াইট অফ এ হার্ড বয়েলড এগ। ঠিক আছে, এই জন্য অনেক সময় ভাবে জিজ্ঞাসা করি, তোমার বলো তো হার্ড বয়েলড এটা কেমন দেখতে? বাইরের যে লেয়ারটা এই ঠিক এরকম হয়, হোয়াইট অফ এ হার্ড বয়েলড এগ। হোয়াইট অফ এ হার্ড বয়েলড এগ আমরা আরেকটা জায়গায় পরিচিত হয়ে গেছিলাম, কোন জায়গায় বলো তো? ইনভেস্টিগেশনে খেয়াল আছে? এলডিআই টেস্ট, জি স্যার। এলডিআই টেস্ট হয়েছিলাম, তাই তো। এবং এটা হলো থিক লেয়ার কিন্তু, তাহলে এটা হলো হাইল্যান্ড মেমব্রেন এখানে, এবং নেকেট খালি চোখে দেখা যাবে হোয়াইট হবে হার্ড বয়েলড এগ। এটা হলো অ্যাক্টোসিস্ট বা আউটার কিউটিক্যাল লেয়ার। আর ইনার কি? ইনার জার্মিনাল লেয়ার, অথবা একে বলবো
অ্যান্ড্রোসিস্ট। এর মধ্যে কি থাকে, এইখানে তোমার সেল থাকে, বাইরেটাতে কিন্তু সেল থাকে না, এখানে তোমার সেল থাকে। বাইরেটা তোমার হাইল্যান্ড মেমব্রেন, আর এটা হলো সেল মেমব্রেন, এটা সেল থাকে, এটা সেলুলার। এবং এটা এই জন্য এটা সেল থাকার জন্য এটা ভাইটাল লেয়ার বলা হয়, ভাইটাল অফ সিস্ট, লেয়ার অফ দ্য সিস্ট। ভাইটাল লেয়ার কেন বলা হচ্ছে, এই ভাইরাল এই লেয়ার থেকে, এই সেল থেকে তোমার এই গিভ রাইজ টু ব্রড ক্যাপসুল এন্ড স্কলেক্স, এগুলো তৈরি করবে। তারপর সিকেট হাইড্রেট ফ্লুইড ইয়ে করবে, এবং ফর্ম আউটার লেয়ার। আউটার লেয়ারটা এটাই তৈরি করতেছে, তারপরে সেখানে তোমার হাইড্রেট ফ্লুইড তৈরি করতেছে, এবং ব্রড ক্যাপসুল এবং স্কলেক্স তৈরি করতেছে। এই জন্য এটাকে বলা হয় ভাইটাল লেয়ার, এবং এটা হলো সেলুলার। ঠিক আছে। আর হাইড্রেট ফ্লুইড এটা কেমন দেখো এখন, কম্পোজিশন ক্যারেক্টার কেমন, ক্লিয়ার এবং কালারলেস ফ্লুইড। স্ফেরিক গ্র্যাভিটি 1.05 to 1.010, এগুলো সবগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এগুলো রিটেনে ইনভ্যারিয়েবলি আসে, ভাইবার দ্বারা হয়। আমি কিন্তু তোমাদেরকে ভাইবার কোশ্চেনও কিন্তু বলে দিচ্ছি, বুঝছো, যে তোমরা কিভাবে ভাইবাতে তোমার মানে ইয়ে করবা। রিটেন তো তোমরা তো ওই গাইড দেখবা বা কোশ্চেন দেখবা, বিভিন্ন সব বোর্ডের দেখবা। আবার আমি কিন্তু একই সঙ্গে কিন্তু ভাইবার কোশ্চেনও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু পরে হয়তো এই কোশ্চেনগুলো তোমার অন্য সময় যখন হয়তো রিভিশন ক্লাস নেবো, তখন তো আমার খেয়াল থাকবে না। আর যে পড়ার সময় এই ভাইবার কোশ্চেনটা তোমার বেশি খেয়াল থাকে। তাহলে ক্লিয়ার এর কালারলেস ফ্লুইড স্ফেরিক গ্র্যাভিটি হলো 1.05 to 1.010। রিঅ্যাকশন হলো স্লাইটলি অ্যাসিডিক, পিএইচ হলো 6.7। এবং এর মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের সোডিয়াম সল্ট থাকে। কি কি সল্ট থাকে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম সল্টস অফ সাকসেনিক অ্যাসিড। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম সল্টস অফ সাকসেনিক অ্যাসিড, এই সল্টগুলো থাকে। এবং আর কি থাকে, এটা হলো অ্যান্টিজেনিক, কি যেন এর মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, তাই তো। এই জন্য আমরা ইমিউনোলজি টেস্ট এর মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, আর কি হয়, হাইলি টক্সিক, হাইলি টক্সিক when absorbed give rise to anaphylactic shock। যদি কোনো কারণে এই ফ্লুইডটা সিস্টটা রাপচার হয়ে যায়, ঠিক আছে, আর বডিতে ছড়া যায়, তাহলে তোমার খবর হয়ে যাবে, তাহলে অ্যানাফাইলাক্টিক শকে চলে যাবে, ইভেন মারাও যেতে পারে। তাহলে অ্যান্টিজেনিক এবং হাইলি টক্সিক। আরেকটা হলো কি হাইড্রেট স্যান্ড, এই তোমার যেটা হলো যে ফ্লুইডের মধ্যে যেগুলো ডিপোজিট থাকবে, সেগুলো হলো তোমার হলো হাইড্রেট স্যান্ড। এবং এই ডিপোজিটের মধ্যে কি থাকবে, ব্রড ক্যাপসুল থাকবে, স্কলেক্স থাকবে, এবং হুক থাকবে। ঠিক আছে, ব্রড ক্যাপসুল থাকবে, স্কলেক্স থাকবে, এবং হুকলেট থাকবে। এই তোমার হলো হাইড্রেট ফ্লুইডের তোমার হলো কম্পোজিশন এবং ক্যারেক্টার। ঠিক আছে, ভালো করে করবা। এই যে এই ফিগারটা দেখো, এটা তোমার বইতে দেখিও, আরো ভালো করে ফিগারটা আছে, ফেডিজার আছে, এবং তোমার এই যে ইয়েগুলো দেওয়া আছে, এই পার্টস, এগুলো আকাশিক বা কেন্দ্র, এগুলো একবার এগুলো এই ব্রড ক্যাপসুল। এই যে বাইরেরটা হলো তোমার কি, আউটার লার্মিনাল লেয়ার, তাই তো, বা অ্যাক্টোসিস্ট। আর এই ইনারটা হলো সেলুলার লেয়ার, আউটারটা হলো থিন, হ্যাঁ, এবং এখানে কি হাইল্যান্ড মেমব্রেন থাকে, তাই তো, ট্রান্সপারেন্ট হাইল্যান্ড মেমব্রেন। এবং ওটা কেমন দেখা যায়, হোয়াইট হবে, হার্ড বয়েলড এগ। আর এই ইনার সেলুলার লেয়ার, এটাই তোমার হলো কি, ভাইটাল লেয়ার অফ দ্য সিস্ট। কি জন্য ভাইটাল লেয়ার বলা হচ্ছে, কারণ এখান থেকে সবকিছু তৈরি হচ্ছে। তৈরি কি হচ্ছে, একটা তোমার হলো যে বাইরের লেয়ারটা তৈরি হচ্ছে, ওটা একটা। তারপর তোমার হলো এই যে ব্রড ক্যাপসুল, এই যে এটা ব্রড ক্যাপসুল তৈরি হচ্ছে, তারপর ভিতরে এই যে স্কলেক্স তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলো তৈরি হচ্ছে। তারপর তোমার এই যে এর মধ্যে এই যে এগুলো থাকে তোমার হাইড্রেট ফ্লুইড, এই ফ্লুইডটা তৈরি করতেছে এগুলোতে। এইটাই হলো তোমার হাইড্রেট হলো ফিগার, দেখে নেবা। এখন হাইড্রোসিস্ট কোথায় হয় দেখো তো, এটা সব অর্গানিক হয় সাধারণত, তবে মেইনলি হয় কোথায়, এগুলো কিন্তু পরীক্ষা আসে কেন, কোথায় হয়, ব্রেনে হয়, হার্টে হয়, লাংসে হয়, লিভারে হয়, কিডনিতে হয়,
কিভাবে ব্লাডারে হয়? ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, মাসেলস, ইভেন লং বোন। কোন জায়গায় হয় না? তা উপর থেকে আসো ব্রেন, তারপরে তোমার থোরাসিক ক্যাভিটি আসো হার্ট, লাং, অ্যাবডোমেন আসো লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার। তারপর তোমার হলো তোমার পেলভিক রিজন আসো আসো তাহলে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি, এগুলোতে আসবে। তারপর তোমার মাসেলে তো অবশ্যই যাবে এবং লং বোনসে যাবে। ঠিক আছে, এগুলোতে তোমার হাইড্রোসিস্ট তৈরি হবে। হওয়ার পরে দেখো, এখন প্যাথোজেনেসিস, আমরা হাইড্রোসিস্ট এখন এতক্ষণ আমরা হাইড্রোসিস্ট পড়লাম, এখন এটা কেমনে তৈরি হয় দেখো। প্যাথোজেনেসিস কেমন তৈরি হবে এবং এটা সিমটম কেমন করে সিমটম হবে, কি কি হবে এই দেখো। আগে আমরা জানছি লার্ভাল ফর্ম অফ এখানে ম্যান ইউনিলকুলার হাইড্রেটিক ডিজিজ, তাই তো? তাহলে এটা হাইড্রেট ডিজিজ করে, হাইড্রোসিস্ট করে। কিভাবে করে? প্রথম হলো ইনফেকশন কিভাবে হলো সেটা বলতেছি। বাই হ্যান্ডলিং অফ এ ডগ অর বাই টাকিং আনকুকড ভেজিটেবলস contaminated with infected canine disease, human may ingest eggs of Echinococcus rhamnosus. তাহলে আমার ইনফেকশন কিভাবে হচ্ছে? আগে আমরা বলেছি কিন্তু 3 ভাবে ইনফেকশন হচ্ছে, এটা সংক্ষেপে নিয়ে আসলাম। বাই হ্যান্ডলিং অফ ইট, অথবা বাই টাকিং আনকুকড ভেজিটেবলস, অথবা আন্ডারকুকড ভেজিটেবলস contaminated with infected canine disease, human may ingest eggs of the Echinococcus rhamnosus. আচ্ছা, খাইলো, খাওয়ার পর কি হলো? ওরা খেলো গাটে, বেশ করে কি ডিউডেনামে গেল, সেখানে তোমার কি হলো? প্রথম হেক্সাকান্ডি এমব্রিও তৈরি হলো, তাই তো? সেই এমব্রিও তৈরি হলো। অলরেডি আমরা কিন্তু এই লাইফ সাইকেলে পড়ছি, এই লাইফ সাইকেল ওই জিনিসটাই এখানে আসতেছে। তখন লার্ভা রিলিজ হলো এবং গাট ওয়াল পার্স করলো, করে গেল কথা তোমার প্রথমে গেল কোথায়? লিভারে গেল, তাই তো? তারপর গেল তোমার লাংসে গেল, তাই না? পালমোনারি সার্কুলেশনে, পালমোনারি সার্কুলেশন থেকে চলে গেল কোথায়? সিস্টেমিক সার্কুলেশন, ওখান থেকে চলে গেল কোথায়? গোটা বডিতে। তো এখানে অত তো শর্টলি এখানে নিয়ে আসো। লার্ভা রিলিজ ফ্রম দ্য এগস to enter the gut wall and enter the blood stream and disseminate to deep organ, liver, lungs, skeletal muscle, brain, etc. where they grow to form hydrated cyst. ওকে, তাহলে প্রথম ইনফেকশন কিভাবে হলো সেটা বললো, তারপরে লার্ভাটা এই যে সিস্টটা কিভাবে তোমার গোটা বডিতে ছড়ায় গেল, এটা সংক্ষেপে বলা হলো। এরপরে এখন দেখো, এই যে তোমার হাইড্রোসিস তৈরি হলো, এখন তোমার সিমটমটা কিভাবে হবে? তখন তোমার এই যে জিনিসটা করবে, এই ক্লিনিক্যাল ফিচার ডিপেন্ডস অন দ্য সাইড, কোন সাইডে তো অসিড করলো এবং এর সাইজটা ছোট না বড়, এর উপর ডিপেন্ড করে তোমার সাইড সিমটম হবে। এবং এখানে দেখো কিভাবে হয়, সিস্ট যত সিস্ট কন্টিনিউস টু গ্রো এন্ড এক্সপ্যান্ড, প্রেশার সিমটমস এন্ড নেক্রোসিস অফ ইনফেক্টেড টিস্যু মে রেজাল্ট। এই সিস্ট যখন গ্রো করবে এবং ডেভেলপ করবে, বাড়তে থাকবে, তখন কি আশেপাশে যে তোমার টিস্যুগুলো কি করবে? চাপ দেবে না ওখানে? চাপ দিলে কি হবে? সেই টিস্যুগুলো তখন নেক্রোসিস হবে। এটা একটা হয়, এটা যেমন তোমার চিন্তা হবে। তারপর হয় কি, সিস্ট যদি রাপচার হয়, যদি হয়, অনেক সময় সিস্ট রাপচার হয়। রাপচার কখন হয়? এমনি ন্যাচারালি রাপচার হতে পারে, অথবা তোমার হয়তো জানোই না যে সে ইনফেক্টেড, ওখানে হাইড্রোসিস্ট আছে, তোমার সার্জারি করতেছো, সার্জারি করতে করতে দেখা গেল হাইড্রোসিস্ট আসছে, তুমি বুঝতে পারো না, হাইড্রোসিস্ট ট্রান্সফার হয়ে গেল। তখন সেই হাইড ফ্লুইড তোমার কি গোটা বডিতে ছড়িয়ে গেল এবং তখন কি হবে? হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হবে, কি অ্যানাফিল্যাক্টিক টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, অ্যানাফিল্যাক্টিক শক তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আবারও দেখো, তাহলে ভালো করে বোঝো। লার্ভাল ফর্মটা আমাদের বলতে কি করতেছে? ডিজিজ করে, হাইড ডিজিজ করতেছে। এখন ডিজিজ করার আগে প্রথম আমরা ইনফেক্টেড হচ্ছে কিভাবে? হ্যান্ডলিং করতেছে, হ্যান্ডলিং অফ ডগ আর টেকিং আনকুকড ভেজিটেবল, এগুলো খাইলে আমরা ইনফেক্টেড হচ্ছি। এগ আমাদের বডিতে প্রবেশ করলো, এগ থেকে ডিউডেনামে গেল, ডিউডেনামে গিয়ে লার্ভা তৈরি হলো, তাই তো? লার্ভা পায়াস করে গেল তোমার প্রথম গেল তোমার লিভারে গেল, তারপর তোমার থেকে সেখানে সেখানে ফার্স্ট চাকনি হলো, চাকনি হিসেবে কাজ করলো। তারপরে কিছু গেল তোমার কি লাংসে, পালমোনারি সার্কুলেশনে, সেখানে আবার চাকনি হলো। তারপর সেখানে গেল তোমার যে সিস্টেমিক সার্কুলেশন করে গোটা বডিতে ছড়ায় গেল। ছড়ায় গেলে কি হলো? তখন যখন ব্লাড ডিশনে গেল,
বা লিভার, লাংস, স্কেলেটাল মাসেল, ব্রেন, এইখানে তোমার সিস্ট তৈরি করলো। এখন সিস্ট তৈরি করলো, এখন এই সিস্ট তৈরি করলে তখন তো তার সিমটম হবে, তাই তো? এবং সিমটমের নেচারটা হবে তোমার, নেচারটা হবে সিস্ট কোথায় হচ্ছে এবং তোমার হলো সাইজ কতটুকু। এখন প্রথম হবে কি সিস্ট, এবং সিস্ট যখন তোমার গ্রো করবে এবং বাড়তে থাকবে, তখন কি আশেপাশে যে তোমার টিস্যুগুলোকে চাপ দিবে, প্রেসার দিবে, তারপর সেগুলো নেক্রোসিস হবে। ওই কারণে তোমার একটা ইনফেকশন তোমার সিমটম হতে পারে। অথবা তোমার হাইড্রেট সিস্টটা অনেক সময় রাপচার হতে পারে, সেটা ন্যাচারালি হতে পারে, অটোমেটিক্যালি, অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন করতেছে তখন রাপচার হতে পারে, হতে পারে, হইলে তোমার তোমার টাইফয়েড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, যেটাকে বলি আমরা অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন হবে। এই হলো তোমার হলো, এখন তোমার হলো, এখন এই পর্যন্ত তোমার হলো কি প্যাথোজেনেসিস। এখন তোমার সিমটম কি হবে? সিমটম আগে বলা হয়েছে যে সাইট এবং কি সাইজ, তাই তো? লিভারে যদি হয় তাহলে কি হবে? তাহলে হবে হেপাটোমেগালি, পেইন হবে, এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। লাংস যদি যায় তাহলে কি হবে? চেস্ট পেইন হতে পারে, কাফ হতে পারে, ডিসনিয়া হতে পারে এবং হেমোপ্টাইটিস হতে পারে। ব্রেনে যদি হতে পারে যায় তাহলে ব্রেন সিস্ট প্রডিউস ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, সেখানে ইন্টারনাল প্রেসার হবে, বেড়ে যাবে এবং সেখানে হবে এপিলেপসি হবে, সেটাকে আমরা বলি হলো জ্যাকসনিয়ান এপিলেপসি। এখন ওই সময় তো মাইকেল জ্যাকসন তো ছিল না, তারপরেও জ্যাকসনিয়ান এপিলেপসির নাম কেন হলো জানি না। জ্যাকসনকে তো সবাই পছন্দ করতো, তাই তো নাকি? র্যাপিডে কি জ্যাকসনকে খুব পছন্দ করতো নাকি? হ্যাঁ, ধ্যাৎ, জ্যাকসনকে পছন্দ করে, আমি তো কি বলি, জ্যাকসন কোনো শিল্পী হলো নাকি ওটা? তার নাচার ভঙ্গিটা দেখলে তো মেজাজটা খারাপ হয়ে যায়। ও যে অঙ্গ করে যে ইয়ে করতো, dance করতো, যাক মরে গেছে বলা হয় না। যাক এটা সবারই তো ইয়ে ঠিক না, পছন্দ অপছন্দ আছে। তা আমি পছন্দ করতাম না, ঠিক আছে? তো এই যে এপিলেপসিটা তোমার জ্যাকসনের, তো ওই সময় তো জ্যাকসনের এটা তো বহু, এই বইগুলো বহু আগের। তো ওই সময় জ্যাকসন ছিল না, কিন্তু নাম কেন হলো আমি জানি না এটা। ওই সময় হয়তো সায়েন্টিস্ট একজন ছিল হয়তো, না তার নাম হয়তো জ্যাকসন ছিল, ওই নাম অনুযায়ী হয়তো জ্যাকসন এপিলেপসি আসছে আর কি। হুম। তারপর তোমার হলো কিডনিতে যদি যায় তাহলে হার্টের সিস্ট কজেস পেইন এন্ড হেমাসেরিয়া। আরেকটা হবে কি ডিভাইন অর্গানে গেল। এখন যদি হাইড্রোসিস রাপচার যদি হয় তখন কি হবে? এখানে দুইটা জিনিস হবে। একটা তোমার ফ্লুইড গোটা বডিতে ছড়িয়ে গেল, তাহলে তোমার টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, তার মানে অ্যানাফিল্যাক্টিক শক হলো। আরেকটা হয় যে হাইড্রেট ফ্লুইডের মধ্যে কি থাকে তোমার, ওই যে তোমার ব্রুট ক্যাপসুল থাকে, স্কলেক্স থাকে, এগুলো থাকে না? এগুলো তোমার গোটা বডিতে ছড়া গেলে কি সেকেন্ডারি তোমার তোমার সিস্ট তৈরি হবে। যেমন আহ পরে আবার আসতেছি, এইটুকু আবার জানো, পরে আবার আসতেছি এটা। এখন এখানে একটা কোশ্চেন তোমার লিখে নাও, এই যে তোমাদের কোশ্চেন বলা হবে যে ধরো চাইল্ডহুডে তুমি ইনফেক্টেড হইলা, তাহলে কি সঙ্গে সঙ্গে সিমটম হবে? সঙ্গে সঙ্গে সিমটম হবে? কোন কোন এজে বেশি হয়, বা কখন বেশি হয়, কতদিন পরে বেশি হয়, এগুলো জিজ্ঞাসা হয়। এখানে কোশ্চেনটা হলো যে, উত্তরটা হলো যে আমরা চিলড্রেনের ক্ষেত্রে যদি ইনফেক্ট হই, তোমার সিমটম হইতে কিন্তু বহু সময় লাগে। আর তুমি অলরেডি বলছো সিমটম কি, তোমার সাইডের উপর একটা জিনিসই আমি আগে বলছি যে সিমটম ডিপেন্ডস আপন কোন সাইডে হলো এবং তার সাইজের উপরে, তাই তো? সাইজ যদি বড় হয় তাহলে তোমার সিমটমটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? ওই জিনিসটা খেয়াল রাখবা। আর যদি তোমার এমন একটা জায়গায় হলো, ওই জায়গায় তোমার সিমটম হবে, যেমন তোমার ব্রেইনে যদি হয়, ব্রেন তো খুব সেন্সিটিভ জায়গা, তাই না? ব্রেনে যদি হয় তাহলে ওখানে ইন্টারক্রানিয়াল প্রেশার বাড়বে এবং এপিলেপসি হবে, এবং এবং ওটাকে বলা হয় জ্যাকসনের এপিলেপসি। এটা তোমার চাইল্ডহুডে হয়।
চিলড্রেনের ক্ষেত্রে একটাই হয়, তোমার জ্যাকসনের রেফ্লেক্সি। এছাড়া কিন্তু তুমি ইনফেক্টেড, তুমি যখনই ইনফেক্টেড হইলে কিন্তু হবে না। তোমার হয়তো হইলো, তোমার তৈরি হতে তোমার একবার অ্যাডাল্ট হয়ে যখন হয়েছে তখন তোমার সিমটম দেখা দেবে। এখন ব্যাপারটা বুঝছো তো? ওকে নাকি? হ্যালো, স্যার কোশ্চেনটা কি ছিল আরেকবার, যে চিলড্রেন ইনফেক্টেড হলে কবে আক্রান্ত হবে এরকম? চিলড্রেন বা যেখানে বলো ইনফেক্টেড হইলা, তোমার কোন স্টেজে কখন সিমটম হয়তো কি সঙ্গে সঙ্গে হবে না দেরি হবে? আহ, বা কে কার সিমটম তাড়াতে হয়, বিভিন্ন ভাবে আমরা কোশ্চেনটা জিজ্ঞাসা করি আর কি। যে আমি বললাম যে ওই যে আগে বললাম যে সিমটমটা সাধারণত হইতে অনেক দেরি হয়। তুমি ইনফেক্টেড হইলে সঙ্গে সঙ্গে কিন্তু ইনফেক্ট হবে না, হইলে অনেক দেরি হয়। কিন্তু আবার একটা বলা আছে যে এই সিমটমটা হয় কখন, একটা হলো তোমার ওই যে সিস্টের যে সাইড, কোন সাইডে হলো এবং সিস্টের যে সাইজটা, এটার উপরে। সাইজ যদি বড় হয় তাহলে তোমার সিমটম তাড়াতাড়ি হবে। ঠিক আছে? যে তুমি ইনফেক্টেড হইলা সঙ্গে সঙ্গে হবে না, ওই আমি ওইটাই বলতে চাই যে তুমি ইনফেক্টেড হইলা সঙ্গে সঙ্গে তোমার সিমটম হবে, হবে না। আবার তোমার সাইডের কথা বলতেছে কি জন্য, যে যেমন তোমার হলো তোমার ইয়েতে বলতেছি, এই যে ব্রেনে হলো, ব্রেনে খুব সেন্সিটিভ জায়গা, হইলেই তোমার একটু বড় হলেই তোমার ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে এবং এপিলেপসি দেখা দেখা দেবে। এই যে চিলড্রেনের ক্ষেত্রে একটাই তোমার ইয়ে সিমটম হয়, জ্যাকসনের এপিলেপসি, এবং এটা চাইল্ডহুড পিরিয়ডে হয়। আর অন্য তোমার সিমটম গুলো সাধারণত অনেক লেট স্টেজে হয়। ঠিক আছে, বুঝছো তো? এই জিনিসটা তোমরা লিখে রাখো। এই যে এখানে এটা হলো হাইড্রেট সিস্ট। এখন ফিগারটা দেখো, হোয়াইট অফ হার্ড বয়েল এগ, কি হয়েছে এটা? বোঝা যাচ্ছে? এই যে সেই দেখো কি অবস্থা। স্যার অনেক এত বড় বড়? এত বড় হয় বা এত বড় হতে পারে, ছোট হতে পারে, বিভিন্ন হতে পারে। এবং এই বড় হওয়ার জন্য দেখো, এই যে তোমার এই যে কি বলে তোমার ওই যে আহ এই যে এইভাবে তোমার একেবারে একটু ইনসিশন দিছে, তোমার একবারে ইয়ে অথবা হান্ডিয়া হয়েও তোমার হতে পারে, বাইরে হয়ে আসতে পারে। দেখো কি এরকম হয়। আবার দেখো পরের ইয়াতে দেখো, এই দেখো মানে ভিসেরা হয়ে গেছে, দেখো ভিসেরা, এই দেখো, এটা হলো কি জিআই ট্যাগ, তাই তো? জিআই ট্যাগের আশেপাশে দেখো, এই যে এইগুলো অত বড় হয়নি কিন্তু দেখো এই যেগুলো, হ্যাঁ, এখানে অত একবারে তোমার যে প্রথম ফিগারের মতো একবারে প্রথম ফিগারের মতো যে এইভাবে যে দেখা যাবে তাকে না, এটা হোয়াইট হয়, হোয়াইট অফ হার্ট বয়েল। আবার এইটা দেখো একটু ডার্ক হয়েছে, তাই তো? তোমাকে এগুলো যখন প্র্যাকটিক্যালি যাবো তখন এগুলো বলবো, দেখো কেমন হয়ে গেছে। এগুলো তোমার হলো হাইড্রেট, এই যেগুলো দেখো রাউন্ডেড। হ্যাঁ, তারপরে এই দেখো এখানে, ঠিক আছে, এগুলো। এরপর ল্যাব ব্যালেন্স কিভাবে করবো? ল্যাব ব্যালেন্স করবো, একটা ডাইরেক্ট এভিডেন্স আর একটা হলো ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স কোনটা? এখানে স্যাম্পলটা নেবো কিভাবে, exploratory cyst puncture followed by microscopic examination of hydrated fluid। এবং সেখানে আমরা কি দেখবো মাইক্রোস্কোপে, উই লুক ফর হুকলেটস এন্ড স্কলেটস, এগুলো আছে কিনা আমরা এগুলো দেখবো। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি হাইড্রেটেড ফ্লুইডটা নিবা পরীক্ষা করবো, এটা ইয়াটা তুমি স্যাম্পল কি নেবা, কিভাবে নেবা? এক্সপ্লোর করা, এক্সপ্লোরেটরি সিস্ট পাংচার মানে হলো তোমার হলো যে যেখানে সিস্টটা আছে সেখানে সিস্টটা তুমি কিন্তু সেখান থেকে ডাইরেক্ট কিন্তু সিস্ট থেকে তোমার কিন্তু ওই ফ্লুইড নেওয়া যাবে না। সিস্টটাকে তুমি বের করে নিয়ে আসো, অপারেশন করে আশেপাশে স্ট্রাকচার থেকে বের অপারেশন করতে বের করে নিয়ে আসে, তারপর বাইরে নিয়ে আসে, তারপর সেখান থেকে তুমি তোমার সিরিজ দিয়ে ফ্লুইড বের করে তাহলে তারপর তুমি আমার মাইক্রোস্কোপে এক্সামিন করবো, করে দেখবো হুকলেস এবং স্কলেস। এখন যদি তুমি বডিতে আসে, বডির মধ্যেই তুমি যদি সিক্স পাংচার করো তাহলে কি হবে?
এই যে ফ্লুইডের কারণে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হবে, তাই? অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হবে, তাই তো? তাহলে তোমার ওই অপারেশন করতে দেখা গেলো পাশে মারা গেল। এই জন্যই এইটা বলা হচ্ছে এক্সপ্লোরেটরি সিস্ট পাংচার। এই টার্মটা অবশ্যই খেয়াল রাখবা। এক্সপ্লোরেটরি সিস্ট পাংচার ফলোড বাই মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বাই ফ্লুইড। এবং এখানে আমরা দেখবো লুক ফর হুকলেস এন্ড স্কলেস। এই জন্য কিছু টার্ম তোমার দেখবা, মানে রাখবা অবশ্যই। যেমন তোমার বলেছিলাম কি, এই তোমার হলো পিকেডিএল, ওখানে আমরা টার্ম কি বলেছিলাম? পিকেডিএল এ স্যাম্পল কি আমি নেব কি স্লিট স্কিন, স্কিন, স্লিট স্কিন স্লিট স্কিন স্মেয়ার। তারপর তোমার এই যে ট্রেপোনা প্যালিডাম, সিবিলিস হলো সিবিলাটিক আলসার, ওখান থেকে আমরা কি নেব? সয়াবিন করে নেব। কি বলছিলাম? এক্সপ্রেসড ফ্রম লেশন, লেশনকে চাপ দিয়ে ওখান থেকে ফ্লুইড নিতে হবে, তাই তো? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝছো? কিছু কিছু জায়গা আছে এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে আমার পেশাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এক্সেল টাইমে আসেনি আমরা কিন্তু তোমাকে ধরতেই থাকবো, না পারলে তখন তোমার আমরা মনে করি যে নলেজ এই পড়ছে হয়তো, কিন্তু নলেজ মানে শ্যালো নলেজ, ভালো করে পড়ে পড়ে নাই, বুঝে পড়ে নাই, ঠিক আছে? তারপর কিছু অর্গানের মুভমেন্ট আছে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এগুলো তাহলে এই হলো স্যাম্পল কালেকশন করলাম। ইনডাইরেক্ট এভিডেন্সের মধ্যে কি, তাহলে ওই যে সেলুলার সেন্স, তারপর তোমার সেলুলার সেন্স এগুলো দেখবো। কি দেখবো? একটা ক্যাসোনিস স্কিন টেস্ট করবো, আর ব্লাড এক্সামিন করলে দেখবো হলো ইওসিনোফিলিয়া পাবো, ম্যাসিভ ইওসিনোফিলিয়া, 20 to 25% ইওসিনোফিলিয়া পাওয়া যাবে, ঠিক আছে? তারপরে স্যারোলজির মধ্যে কি দেখবো? অ্যালাইজা, এই অ্যালাইজাটা করা হয়। এছাড়া আরগুলো সাধারণত করা হয় না। আগে যেমন করা হতো কমপ্লিমেন্ট টেস্ট, এখন আর করা হয় না। অ্যালাইজাটা করা হয়, কমপ্লিমেন্ট টেস্ট করা হয় না। তো নাম জানে রাখো। তারপরে ইনডাইরেক্ট হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইনডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, ইমিউনো ইলেকট্রোফোরেসিস। আর রেডিওলজিক্যাল কিছু করি, যেমন আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন করলে তোমার সেখানে পাইতে পারো। সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে, আইবি প্যারাডিগ্রাম, এগুলো করলে হবে কি, তোমার সিস্ট যে সিস্ট যেটা আছে ওগুলো কিছুটা আইডিয়া পাওয়া যাবে। ওগুলো কনফার্মেটেড না, ওগুলো করলে মোটামুটি একটা আন্দাজ করা যায়, তাই তো? তাহলে এগুলো আমরা করব, ঠিক আছে? এই হলো তোমার হলো। এখন হলো ক্যাসোনিস স্কিন টেস্ট, এটা এখন জানো। ক্যাসোনিস স্কিন টেস্ট এটা কি? এটা পরীক্ষায় আসে কিনা জানি না। It is an immediate hypersensitivity reaction, skin reaction, introduced by Cassoni in 1911 for the diagnosis of heart disease. তাহলে 1911 সালে এটা এই পরীক্ষাটা প্রথম করে কে হার্ট ডিজিজ ডায়াগনোস করে ক্যাসনি সায়েন্টিস্ট। এবং এটা হলো একটা হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন। এখানে কিভাবে করা হয়? 0.2 ml হার্টেড ফ্লুইড, ফ্রেশ হার্টেড ফ্লুইড তোমার ইনজেক্ট করা হবে তোমার এই ইন্ট্রাডার্মালি। করলে কি হবে? হুইল ফর্মেশন হবে এবং মাল্টিপল সিটোপোডিয়া হবে। এই ফিগার দেখো, হুইল ফর্মেশন হয়েছে এবং সিটোপোডিয়া সিটোপোডিয়া ব্রাঞ্চিং হয়ে গেছে, সিটোপোডিয়া তৈরি হয়েছে, ঠিক আছে? ওটা আবার উইদিন হাফ এন আওয়ার মধ্যে তৈরি হবে, ঠিক আছে? এটাই হলো ক্যাসোনিস স্কিন টেস্ট। এটা এখন আর করা হয় না, এবং দিস ফেডস ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যেই হয়, মিশে যাবে। তবে it is not done due to chance of severe anaphylactic reaction, ঠিক আছে? এটা এখন আর করা হয় না। তাহলে এটা ক্যাসনি 1911 সালে এটা প্রথম এটা উনি লঞ্চ করে। এবং কিভাবে করতো? 0.2 ml ফ্রেশ স্টাইল হাইড্রেট ফ্লুইড ইন্টারটার্মাল ইঞ্জেকশন দেওয়া হয়তো, দিলে হয়তো কি লার্জ হুইল ফর্মেশন করতো, এবং হুইলের সঙ্গে তোমার মাল্টিপল সিটোপোডিয়া ডেভেলপ করতো 1 ঘন্টার মধ্যেই, আধা ঘন্টার মধ্যে। আবার ওষুধটা 1 ঘন্টার মধ্যে আবার ওটা ফেড হয়ে যেত, মিশে যেত। কিন্তু এখন আর করা হয় না, কি জানো? ডিউ টু চান্স অফ সিভিয়ার অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন। ওকে, এখন ওই কমপ্লিকেশন, এটা কিন্তু পরীক্ষায় যেটা আসে ভাইবা তো ইনভ্যারিয়েবলি ধরা হবে। কমপ্লিকেশন অলরেডি তোমার
পড়ছো কিন্তু সেই জিনিসটা আবারও আমি নিয়ে আসছি। একটা হাইড্রোসিস যদি রাপচার হয়, তোমরা জানো যে হাইড্রোজেন ফুলটা ভেরি হাইলি টক্সিক, তাই তো? রিলিজ টক্সিন, টক্সিন গেলে কি করবে? টাইফয়েড হাইপারটেনসিভ রিঅ্যাকশন, তার মানে অ্যানাফিলাক্সিস রিঅ্যাকশন করবে। ঠিক আছে? আরেকটা করবে কি দেখো, হাইড্রোসিস যদি রাপচার যদি হয় তাহলে কি ওর মধ্যে তোমার হাইড্রোজেন স্যান্ড থাকে, স্যান্ডের মধ্যে কি থাকে? ব্রুট ক্যাপসুল থাকে, স্কলেক্স থাকে। ওগুলো কি হবে? গোটা বডিতে সরা যাবে, গোটা বডিতে যখন সরা যাবে ওইখান থেকে আবার তোমার হাইড্রোসিস তৈরি হবে। এটাকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোসিস। যেমন তোমার ক্যান্সার, ম্যালিগেন্সি, এখানে কি হয়? একটা জায়গায় তোমার ম্যালিগেন্সি হলো, আস্তে আস্তে কি হয়? এগুলো গোড়া বড়িতে সরা যায় না? গোড়া বড়িতে যখন সরা যায় তখন তাকে কি বলা হয়? সেকেন্ডারি মেটাস্টেসিস। সেকেন্ডারি মেটাস্টেসিস, তাই তো? এখানে সেই সেকেন্ডারি মেটাস্টেসিস হতে পারে। এই দুটাই হলো তোমার হলো হাইড্রোসিস রাপচার, রিলিজ অফ টক্সিন, অ্যানাফিলাক্সিস রিঅ্যাকশন হচ্ছে। তারপর আরেকটা হবে হাইড্রোসিস রাপচার হলো রিলিজ অফ ব্রুট ক্যাপসুল উইথ স্কলেক্স, may cause secondary heart cyst in any part of the body. অথবা আমরা জিজ্ঞাসা করে থাকি যে ধরো সার্জারি করতে তুমি হার্ট সিস্টটা রাপচার হলো, কোশ্চেন তো কখন কিভাবে আমরা কোশ্চেন করি এটা তো বলা যায় না, বুঝছো না? তোমার যদি নলেজ থাকে তুমি যে কোনো কোশ্চেন তুমি হ্যান্ডেলিং করতে বলতে পারবা। তাহলে ওটাও কোশ্চেন বলতে পারি। তাহলে এইভাবে তোমার এই দুইটা তোমার বলতে হবে। এরপরে এসে তোমার হলো, তাহলে কি হার্ট তোমার এখানে কি খুব কঠিন মনে হলো? তাহলে আমরা এখন ফাঙ্গাসে যাই। স্যার হেক্সাকিন্থ ইমব্রায়ো এটা কি স্যার? এক্সাক্ট ওটাও একটা এমব্রায়ো, ওই তোমার এটা ঠিক আমি অতটা ভালো বলতে পারবো না। তোমার একটু ইয়াতে দেখে নিও তো, টেবাস ডিকশনারি আছে না হেক্সাকেন্থ, সম্ভবত ওই যে ওকে স্যার। টিটের ওই টিট যেটা আছে না, ওই যে শাখার, ওটার মধ্যে সম্ভবত ওগুলো নেই হয়তো বলতেছে হেক্সাকেন্থ। সঠিক নামটা তোমার একটু জানি না হেক্সাকেন্থ। এখন তোমার হলো ইয়েতে আসো,